এসেছিলাম আলিপুরের একটা ছোট্ট কাজে, তো হাতে কিছুটা সময় আছে, কাজ শেষ হয়ে গেছে, চলে এসেছি আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম। চলো তোমাদের দেখাই আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম। হঠাৎ করেই চলে এসেছি, তো এসেছিলাম আলিপুরে একটা ছোট কাজে এসেছিলাম, হয়ে গেছে, মিটে গেছে। চলো এবার সময় যখন আসে একটু ঘুরে দেখে নিই, নতুন হয়েছে, দেখতে থাকো। গাড়ি পার্কিং করে দিয়েই আমি চলে এসেছি, বেরিয়ে গেছি, টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। চলো দেখতে থাকো। আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম, প্রবেশ মূল্য 30 টাকা, আর লাইট অ্যান্ড সাউন্ড দেখতে গেলে 100 টাকা। টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি। আলিপুর সেন্ট্রাল জেল, এন্ট্রি ফি 30 টাকা, লাইট অ্যান্ড সাউন্ডের জন্য 100 টাকা, 6:30 বেঙ্গলি। আমরা এদিকে এখন যাচ্ছি ফাঁসির মঞ্চ দেখতে। প্রথম ঢুকেই বাঁদিকে হচ্ছে ফাঁসির মঞ্চ, এবং নেতাজিকে যে ঘরে রাখা হয়েছিল, যে সেলের মধ্যে রাখা হয়েছিল, সেই সেলটা আমরা দেখতে পাবো। চলো, ঢুকেই বাঁদিকে হচ্ছে ফাঁসির মঞ্চ, ডান দিকে হচ্ছে, বাঁদিক দিয়ে সোজা চলে যেতে হবে, সোজা চলে গিয়ে দেখা যাক দুদিকে একদিকে ফাঁসির মঞ্চ আছে, একদিকে নেতাজিকে রাখা হয়েছিল যে সেল, সেই সেলটা আছে। চলো দেখা যাক। এই হচ্ছে জেলের সেল, দেখতেই পাচ্ছ, এই হচ্ছে জেলের সেল, এরকম। খুব সুন্দর একটা পরিবেশ। নেতাজি সেল সোজা, নেহেরু কক্ষ সোজা, ফাঁসির মঞ্চ সিধা। চলো দেখতে থাকো। ফাঁসির মঞ্চ এসে গেছি। এটাতেই ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল। পিছনের এই দোতলা বাড়িটিতেই ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিদের রাখা হতো, যাতে তারা জানলা দিয়ে দেখতে পায় কিভাবে ফাঁসি দেওয়া হচ্ছে, এবং সেটা মনে মনে তারা প্রস্তুত হয়ে নিতে পারে। লিস্ট অফ ম্যাট্রিস অ্যাট আলিপুর জেল। এই সেই বাড়ি যেখানে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিদের রাখা হতো, এবং ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল এই ফাঁসির মঞ্চেই। জেলের কক্ষ।
এসে গেছি নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, এদের সবাইকেই এখানে রাখা হয়েছিল এই সেলের মধ্যে। চলো দেখা যাক। এই বিল্ডিংয়ের দোতলায় রাখা হয়েছিল ওনাদের। বাজাতোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান উরূপ প্রাচীর প্রাচীর ভেদী। ওরে ও তরুণ নিশান বাজাতোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান উরূপ প্রাচীর প্রাচীর ভেদী। কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাষান বেদী। নেতাজি কক্ষের সামনে আমরা এখন আছি। পাশের এই কোডটি স্ক্যান করলেই নেতাজির জীবনী আপনারা পুরো শুনতে পাবেন। চাইলে আপনারা স্ক্যান করে নিতে পারেন। এই সেলেই নেতাজি সুভাষচন্দ্র বসু থাকতেন। এই সেলেই সুভাষচন্দ্র বসুকে রাখা হয়েছিল। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কক্ষ। পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা। গারদ গুলা জোর সে ধরে হ্যাচ কাটানে, গারদ গুলা জোর সে ধরে হ্যাচ কাটানে। মার হাত হায়দারি হাত কাঁধে নে দুন্ধুভি ডাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন। এটি একটি আর্ট স্টুডিও। এখানে বন্দীদের বিভিন্ন ধরনের কলা কৌশল শেখানো হতো এবং তাদের মনের চিন্তাধারা এখানে তারা প্রকাশ করতে পারতেন। এই হচ্ছে আর্ট স্টুডিও। এখানে বন্দিরা যে সমস্ত জিনিস তৈরি করতো সেগুলো এখানেই রাখা আছে। এসে গেছি আমরা জওহরলাল নেহরুর কক্ষে এবং ঢুকেই বাঁদিকে ইন্দিরা গান্ধীর একটি স্ট্যাচু খুব সুন্দর তৈরি করা আছে এবং ভেতরে জওহরলাল নেহরুর কক্ষ, ভেতরে বসে আছেন উনি, তার একটা প্রতিচ্ছবি। এই হচ্ছে জওহরলাল নেহরুর কক্ষ। রক্ত জমাট শিকল পূজার ভাষান বেদী, রক্ত জমাট শিকল পূজার ভাষান বেদী, রক্ত জমাট শিকল পূজার ভাষান বেদী। আমরা আবার চলে এসেছি একটা অন্য মিউজিয়ামের দিকে। আলিপুর সেন্ট্রাল জেলের বা একই বাউন্ডারির ভেতরে এই মিউজিয়ামটি তৈরি করা হয়েছে এবং অনেকটা বিশাল বড় জায়গা নিয়ে এই মিউজিয়ামটি তৈরি। আলিপুর সেন্ট্রাল জেলকে রিনোভেট করে এই মিউজিয়ামটি তৈরি করা। আপনারা আসুন, ঘুরে দেখুন। টিকিটের মূল্য খুবই কম, মাত্র 30 টাকা। যদি আপনারা লাইট অ্যান্ড সাউন্ড দেখেন তাহলে আরও 100 টাকা আপনাদের দিতে হবে প্রতিজন। আপনারা আসুন, ঘুরে দেখুন, খুবই ভালো লাগবে, আমি 200% গ্যারান্টি দিয়ে বলতে পারি। সাধারণ কক্ষ। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এই হচ্ছে জেনারেল সেল। সেলের দরজাটা বন্ধ করে দিলে ভেতর থেকে এরকমই লাগে। এই সেল, এইটুকু জায়গার মধ্যে এই সেলের মধ্যে বন্দীদের রাখা হতো এবং দরজাটা বন্ধ করে দিলে এরকমই বাইরের দৃশ্যটা এরকম। এর বেশি আর কিছুই দেখা যাবে না। সেলের ভেতরে এই হচ্ছে সেল,
দরজা বন্ধ। পুলিশ মিউজিয়াম। আমরা পুলিশ মিউজিয়ামে কি আছে দেখা যাক। রুম 1, আলিপুর ষড়যন্ত্র মামলা 1908 সালে। বই বোমা পাঠানো হয়েছিল DH কিংসফোর্ডকে। এই হচ্ছে বই বোমা। এই বইয়ের ভেতরেই বমটা রাখা ছিল। সত্যি গায়ে কাঁটা দিয়ে দেওয়ার মতো ব্যাপার। চোখের সামনে দেখছি এত বম। আগেকার দিনের আমরা ইতিহাসে পড়েছি এই জিনিসগুলো, এই অস্ত্রগুলো আমরা ইতিহাস বইয়ের পাতায় দেখেছি, সেটা এখন চোখের সামনে দেখছি। এবং এই কার্তুজ, এইগুলো কার্তুজের ভাঙা অংশ, ভাঙা টুকরো, পুরনো গাড়ির টায়ার। এবং একটি গেটের দরজা, যাতে বুলেট লেগে গর্ত হয়ে গেছে দরজাটা। 32 mm কার্তুজ। আমরা যে সেলগুলোর মধ্যে ঢুকে এই সমস্ত জিনিসগুলো দেখছি, মিউজিয়াম যেগুলো করা আছে, এগুলো কিন্তু সবগুলি এক একটি সেল। এই সেলগুলোকেই কিন্তু সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছ আমি যেখানে দাঁড়িয়েছি, এটা কিন্তু একটা সেল। এই সেলগুলিকেই এরকমভাবে সাজানো হয়েছে এবং মিউজিয়াম টাইপের করা হয়েছে। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই হচ্ছে কক্ষ। লম্বা হল। ইংরেজ সাহেবের তত্ত্বাবধানে কয়েদিদের চুল দাড়ি কেটে দিচ্ছেন একজন নাপিত। এই সেলটিতে কয়েদিরা কিভাবে তাদের সারা দিন কাটাতো, কীভাবে জীবনযাপন করতো, তারই একটি প্রতিচ্ছবি এখানে দেওয়া হয়েছে। বিভিন্ন মূর্তি এখানে করা আছে। এখানে দেখা যাচ্ছে একজন সাহেব একজন কয়েদিকে চাবুক মারছে, যেটা আমরা ইতিহাস বইয়ের পাতায় পড়েছি। সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো একটা বিষয়। একজন কয়েদি ঝাঁট দিচ্ছে। চান করছে এবং কাপড় কাচ্ছে। এখানেই তারা বসবাস করত এবং এটি তাদের স্নানাঘর ছিল। এবং এরকমই সিমেন্টের বাঁধানো বিছানা। কেউ বসে আছে, কেউ গল্প করছে, কেউ তার কাজ করছে। বিভিন্ন জন বিভিন্ন রকমের কাজে ব্যস্ত। এবং মূর্তিগুলো যারা তৈরি করেছেন এত সুন্দর তৈরি করেছে, একদম মনে হবে যেন অরিজিনাল কেউ একজন বসে আছে, সত্যিকারের মানুষ বসে আছেন। কারো মুখে বিরক্তি, কারো মুখে হাসি, কেউ অসুস্থ, কেউ কারো সেবা করছে। পুরো জিনিসটাই এখানে তুলে ধরা হয়েছে। এখানে একজন ঘুমোচ্ছে, এখানে 3 জন মিলে ভাত রান্না করছে উনুন জেলে। এইভাবেই তারা সারা দিন তাদের কাটাতো, সারা দিন জীবনযাপন করতো। খুবই ভালো লাগছে, গায়ে কাঁটা দেওয়ার মতো। আবারও বলছি, গায়ে কাঁটা দেওয়ার মতো ব্যাপার। মানে আবার দেখতে পাচ্ছ, মানে কয়েদিদের মধ্যেও তো দাদা মস্তান এরকম তো থাকে, তার হাত পা টিপে দিচ্ছে আরও অন্য কিছু কয়েদি। কেউ গল্প করছে। এইভাবেই তাদের
জীবন কাটাতো তারা। বছরের পর বছর ধরে তারা এইভাবেই থেকে যেত। এইটুকু একটা ঘরের মধ্যে এতজন মিলে এইভাবেই তারা থেকে যেত। ইংরেজদের অত্যাচার সহ্য করে তারা এইভাবে জীবন কাটাতো। এবং তাদের যে জলের যে কুঁজো সেটিও রাখা আছে। পায়ের চিহ্ন এই বাটে চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনাগোনা এই হাটে তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে যখন উড়বে না মোর পায়ের এবার আমরা যাবো কাজী নজরুল ইসলাম ছেলে। যখন জমবে ধুলা তান পোড়াটার তার গোলায় কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গোলায় আহা জমবে ধুলা তান পোড়াটার তার গোলায় ফুলের বাগান ঘন ঘাসের পূর্বে সজ্জা বনবাসের শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায় তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে আর্ট গ্যালারি চলে এসেছে। নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে তখন এমনি করেই বাজবে বাঁশি নাটে কাটবে দিন কাটবে কাটবে গদিন আজও যেমন দিন কাটে আহা এমনি করে বাজবে বাঁশি নাটে ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন আপনার আপনার মধ্যে বিপ্লবী খুঁজুন। এই কামনা চরিতার্থ করতে যে কোনো সাধন তারা মাথা পেতে নিতে একটু প্রস্তুত। সেই আত্মত্যাগের সাক্ষ্য বহন করে আছে আলিপুর প্রতিটি দেয়াল। আজ শতাধিক বছর বাদে ভারত একটি উল্লেখযোগ্য স্থান গ্রহণ করে আছে আলিপুর জেলা। ব্রিটিশ শাসনের পরাধীনতা থেকে স্বদেশকে মুক্ত করার প্রয়াসে সক্রিয়ভাবে ব্রতী হওয়ার অপরাধে বহু বিপ্লবী এখানে কারারুদ্ধ হন। বহু বিপ্লবীকে এখানে ফাঁসি দেওয়া হয়। নরেন্দ্র ঘোষের নেতৃত্বে সাপ্তাহিক পত্রিকা যুগান্তর প্রকাশিত। এই পত্রিকা প্রতিনিয়ত সরকার আক্রমণের শিকার হয়েছে, এমনকি নিষিদ্ধ করা হয়েছিল। স্বাধীনতা সংগ্রামের প্রধান বিরোধীদের অন্যতম ছিলেন নিষ্ঠুর ব্রিটিশ অফিসার কিংসফোর্ড, যিনি বারবার এই ধরনের সংবাদপত্র নিষিদ্ধ করেছিলেন। সহজে উনি ছিলেন বিপ্লবীদের প্রধান লক্ষ্য। দেশপ্রেমিক প্রফুল্ল চাকি আত্মহত্যা
19 বছর বয়সী যুবক ক্ষুদিরাম ঘোষ ব্রিটিশ বিচারে তার ফাঁসি। ব্রিটিশরা অভিযানে অনেক সক্রিয় বিপ্লবকে থামাতে পারেনি। বিপ্লব ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল চারদিকে। বিপ্লবীদের জেল ভাঙার পরিকল্পনা ছিল। এই উপলক্ষে কারাগারের মানচিত্র তৈরি করা হয়েছিল। উত্তরের প্রাচীর থেকে নদীতে যাওয়ার পথ পরিষ্কার ব্যবস্থা হয়েছিল, যেখান থেকে সহজেই পালানো সম্ভব। গুপ্ত এজেন্সির দ্বারা গোপনে বালিশে লুকিয়ে রাখা 7টি পিস্তল, দড়ির মই এবং বোমা তৈরির উপকরণ কারাগারে পাঠানোর প্রস্তুতি নিল। অরবিন্দের পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি। সকল খেলায় করবে খেলায় আমি। আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি। নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু ডোরে। আসবো যাব চিরদিনের সেই আমি। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানি ছিঁচে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। নমস্কার, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে